এন্ডোমেট্রিওসিস অর্থাৎ মা বোনেরা মাসিকের সময় পেটে যন্ত্রণা অনুভব করেন। এই এন্ডোমেট্রিওসিস আসলে কি, কেন হয়, কি এর চিকিৎসা, বা একবার যদি এন্ডোমেট্রিওসিস হয় তাহলে কি আবার ঘুরে আসতে পারে সেটা, বা এন্ডোমেট্রিওসিস হলে মা বোনেরা কি পরবর্তী দিনে যারা মাতৃত্ব নিতে চান তারা কি মাতৃত্ব নিতে পারবেন, এই নিয়েও অনেকের মধ্যে অনেক প্রশ্ন। আজকে আমরা এই সব নিয়ে আলোচনা করতে পাশে পেয়েছি বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডক্টর সুচেতা মুখোপাধ্যায়কে। নমস্কার, আমি ডক্টর সুচেতা মুখার্জি, গাইনোকোলজিস্ট, উত্তরপাড়া দ্য কেয়ার নার্সিং হোম। আজকের বিষয় এন্ডোমেট্রিওসিস একটা পুরনো অসুখ, যেটার এখন প্রাধান্য অনেক বেশি পাচ্ছে, কেন কি ইনসিডেন্স অর্থাৎ হওয়ার পরিমাত্রাটা আজকাল অনেক বেড়ে গেছে এন্ডোমেট্রিওসিসের। এন্ডোমেট্রিওসিস মানে হচ্ছে যে এই যে মেনস্ট্রুয়েশন হয় মেয়েদের, এই যে মেনস্ট্রুয়াল ব্লাড, তার শুরুটা হয় হচ্ছে, উৎসটা হয় হচ্ছে এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ডসগুলো থেকে, যেটা ইউট্রাসের একদম ইনার লেয়ারে থাকে। এই এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ডসগুলো বাই চান্স ইউট্রাস বাদ দিয়েও পার্শ্ববর্তী যে এলাকায়, নর্মালি ফ্যালোপিয়ান টিউবস, ওভারিজ কমনলি, এবং ইভেন পেটের মধ্যে, যাকে ডাক্তারি ভাষায় বলে পেরিটোনিয়াম, ইউরিনারি ব্ল্যাডার, রেকটাম, এমনকি সুদূর লাংস অব্দিও থাকতে পারে। এই যে দ্য প্রেজেন্স অফ দ্য এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ডস ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য পেলভিক সিস্টেম কমনলি, আর কিছু কিছু বাইরের সিস্টেমেও, যেমন বললাম লাংস বা ইউরিনারি ব্ল্যাডার, রেকটাম, এই অসুবিধা, এই অসুখটার নামই হচ্ছে এন্ডোমেট্রিওসিস। এটা বোঝা কঠিন। ফার্স্ট কথা, এটা বোঝা কঠিন। কেন কঠিন? কেন এন্ডোমেট্রিওসিসের কমন যদি কমপ্লেন বলো, তাহলে ইট ইজ ইউজুয়ালি মেনস্ট্রুয়াল পেন। এবার মেনস্ট্রুয়াল পেন এমন একটা জিনিস যেটা এন্ডোমেট্রিওসিস নেই তাহলেও একটা ইয়াং মেয়ে বলুন বা মধ্যবয়স্ক মহিলার হচ্ছে। সুতরাং ইউ ক্যানট সে যে এটা এন্ডোমেট্রিওসিসের পেন, এটা এন্ডোমেট্রিওসিসের পেন নয়, এরমভাবে কিন্তু জিনিসটাকে এরমভাবে ক্লাসিফাই করা যায় না। পেশেন্টের পেনের ইন্টেন্সিটি এত এত মাস বা বছর ধরে রয়েছে, প্রোগ্রেসিভলি বাড়তে থাকছে, এইগুলো হচ্ছে পেন সংক্রান্ত এন্ডোমেট্রিওসিসের সমস্যা। আর একটা এন্ডোমেট্রিওসিসের যেটা সমস্যা নিয়ে পেশেন্টরা আসে, দ্যাট ইজ ইনফার্টিলিটি অথবা বন্ধ্যত্ব। এই দুটো, ব্যথা অথবা বন্ধ্যত্ব, এইগুলো নিয়ে এলে আমরা সাধারণত এন্ডোমেট্রিওসিসে অ্যাজ আ ডক্টর তবে এগোই। আগেকার বেশ কিছু থিওরি ছিল, দ্য থিওরিজ অফ এন্ডোমেট্রিওসিস বলা হতো। মানে ইট ওয়াজ আ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যারা ধরুন এমডি গাইনি পড়ছে বা পড়েছে, এটা রীতিমতো একটা থিওরিটিক্যাল সাবজেক্ট ছিল যে কেন এন্ডোমেট্রিওসিস কিছু কিছু মানুষের হয়, সবার তো হচ্ছে না। এখন এই অনেক কিছু থিওরিজগুলোকে মিলিয়ে যেটা এখন সব থেকে বেশি কমন হয়ে দাঁড়িয়েছে, যে ইট ইজ আ ইমিউনোলজিক রিজন, যে আমার ইমিউনিটি সিস্টেম একরকম তাই আমার আছে, তোমারটা ইমিউনিটি সিস্টেমটা একরকম তাই তোমার ইমিউনোলজিক্যালি তুমি অন্য ডিফারেন্ট হয়ে গেছো, তোমার এন্ডোমেট্রিওসিস নেই। তোমার নেই, তুমি বেঁচে গেলে, আমার আছে, আমি কষ্টটা ভোগ করছি। এছাড়া আগের একটা অপেক্ষাকৃত সিম্পল ধারণা যেটা ছিল, যাকে বলা হতো সিমসন্স থিওরি বলে, যে এন্ডোমেট্রিওসিসের যে পেশেন্টের, তার যে মেনস্ট্রুয়াল ব্লাডটা ভ্যাজাইনালি এক্সপোজড হচ্ছে, কিন্তু সাম পোর্শন অফ দ্য ব্লাড ইজ গেটিং রেট্রোগ্রেড, অর্থাৎ ব্যাকফ্লো হচ্ছে। ব্যাকফ্লো হয়ে সেটা কিন্তু ইউট্রাস বাদ দিয়ে টিউবস, ওভারিজ এবং বাকি পেরিটোনিয়ামে ছিটিয়ে পড়ছে। সেখান থেকেই এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ডসগুলো গিয়ে আস্তে আস্তে তৈরি হচ্ছে এবং সেই থেকে এন্ডোমেট্রিওসিস হচ্ছে। যদিও এখন কিন্তু মেন ইস্যুটা কিন্তু ইমিউনোলজিক বলে ধরা হয়। মোটেই না।
সবার তো দানা বাঁধতে পারে না, পারবেও না, এবার কারুর হবে। সেটা এই যে বললাম রেট্রোস্পেকটিভ ডায়াগনোসিস, যে কতদিন ধরে হচ্ছে, সময়ের সাথে বাড়ছে কিনা, নর্মালি পেনকিলার খেয়ে থেমে যাচ্ছে কিনা, আগে 1 বছর আগে এইরকম ব্যথা হতো, একটা বছর পরে আরও ব্যথার ইন্টেন্সিটি বেড়ে যাচ্ছে, এইগুলো দেখে বুঝতে হবে এন্ডোমেট্রিওসিস কিনা। আর যদি বলি অ্যাজ আ ডক্টর, হ্যাঁ এন্ডোমেট্রিওসিসের ডায়াগনোসিসের জন্য কয়েকটা সাপোর্টিভ পয়েন্টস আছে, যেমন CA-125 বলে একটা মার্কার আছে, ব্লাডের টেস্টের মার্কার, যেটা অনেক ক্ষেত্রেই দেখা হয়, এবং তার মধ্যে মেনলি এন্ডোমেট্রিওসিসের একটা রেঞ্জ আছে। তখন আমরা বলি যে এই CA-125টা এই রেঞ্জে আছে, তাহলে এটা এন্ডোমেট্রিওসিস। অথবা এন্ডোমেট্রিওসিসের জন্য পেশেন্টদের এন্ডোমেট্রিওমা বা যাকে বলা হয় চকলেট সিস্ট অফ ওভারি হয়, সেটা থেকে বলা যায়। আর ডেফিনেটলি ফাইনাল ডায়াগনোসিসটা কিন্তু ল্যাপ্রোস্কোপিতে হয়। ল্যাপ্রোস্কোপিতে করলে যেটা আমরা রীতিমতো চোখে ভিডিওর মতন দেখতে পাচ্ছি যে এন্ডোমেট্রিয়াল ডিপোজিটস পেশেন্টের আছে। আর প্রি টু ল্যাপ্রোস্কোপি যদি বলি, হ্যাঁ এমআরআইতেও বোঝা যায়। তবে এগুলো সবই হচ্ছে ডাক্তারির ডায়াগনস্টিক মোডালিটি। এটা কিন্তু কমন ম্যানের পক্ষে পেশেন্টের বোঝার মানে কোনো মোডালিটি নেই যে আচ্ছা এইটা হচ্ছে আমার এন্ডোমেট্রিওসিস আছে। তার সিমটমসগুলো কিন্তু খুব নর্মাল মেনস্ট্রুয়াল পেনের সঙ্গে ওভারল্যাপিং। কনসিভ করা যায় না কখনোই বলবো না, অবশ্যই যায়, কিন্তু হ্যাঁ ইন জেনারেল যদি বলি কঠিন হতে পারে, অসুবিধা থাকতে পারে। এন্ডোমেট্রিওসিস থাকা মানে দে আর ওয়ান অফ দ্য লিডিং কজেস অফ ইনফার্টিলিটি, বন্ধ্যত্বের একটা কারণ তো বটেই। সুতরাং কনসিভ করা যায় না এ কথাটা কোথাও বলার যেতে পারে না। অসুবিধা হতে থাকছে, এটা অবশ্যই বলা যেতে পারে। এন্ডোমেট্রিওসিস পুরো সেরে যায় না, ওষুধ খেয়ে ভালো থাকে এই অবধি। আর 2, অবশ্যই এন্ডোমেট্রিওসিস ঘুরে আসবে। এন্ডোমেট্রিওসিস হচ্ছে ইউট্রাসের একটা টিপিক্যাল অসুখ, যেটা প্রত্যেক মাসে মেনস্ট্রুয়েশনের সময় একটা করে দানা বাঁধবে, একটা করে খুব মানে সহজভাবে যদি বলতে মানে সে তার একটা তীর মারবেই ডিউরিং দ্য ফেজ অফ মেনস্ট্রুয়েশন। একটা মাসে মারলো, পরের মাসটা আবার এলো আবার মারলো, তারপরেরটা আবার এলো আবার মারলো। সুতরাং এন্ডোমেট্রিওসিসকে কাবু করতে, কমিয়ে রাখতে, পেশেন্টের কাছে কষ্টটা লাঘব করতে একটাই সিম্পল হিসেব, তার মেনস্ট্রুয়েশনটা বন্ধ রাখো, সে ভালো থাকবে, কোনো অসুবিধা হবে না। এবার অ্যাজ আ ইয়াং গার্ল, আনম্যারিড হোক বা ম্যারিড, তুমি কমাস ধরে একটা মানুষের মেনস্ট্রুয়েশন বন্ধ রাখবে ওষুধ দিয়ে, সাইকোলজিক্যালি তারা খুব এফেক্টেড হয়ে যায়। সুতরাং এই একটা কথা যে না এন্ডোমেট্রিওসিস সারবে না, এন্ডোমেট্রিওসিস ওষুধ খেয়ে ভালো থাকবে বা আদার সার্জিক্যাল মোডালিটিস যাই বলো না কেন ভালো থাকবে। আর সেকেন্ড প্রশ্ন ছিল যে এন্ডোমেট্রিওসিস আবার আসে কিনা। এন্ডোমেট্রিওসিস ইজ নোটোরিয়াস ফর রিকারেন্স। এন্ডোমেট্রিওসিস ঘুরে ফিরে আসবেই, যতক্ষণ ইউট্রাস আছে শরীরে ততক্ষণ এন্ডোমেট্রিওসিস আছে। এন্ডোমেট্রিওসিসকে যদি পুরো কাবু করতে হয়, তার ইউট্রাসটাকে ছুঁড়ে বাইরে ফেলে দিতে হবে, এবং সেটার একটা বয়স আছে। সেটা তো আমার এন্ডোমেট্রিওসিসের 28 বছরে ভীষণ কষ্ট, আমার কালকে ইউট্রাস বার করে দিলাম, হিস্টেরেক্টমি করে ফেললাম, দ্যাট ইজ নট দ্য সলিউশন। তাকে ওষুধ খেয়ে বা কিছু সার্জিক্যাল মোডালিটিস করে তাহলে তাকে ভালো রাখাবার মানে প্রাণপণ চেষ্টাটা করতে হবে, পেশেন্টটা যাতে দৈনন্দিন ভালো থাকতে পারে। মেনোপজ হয়ে গেলে ইউট্রাসের অ্যাক্টিভিটি বন্ধ হয়ে গেছে, অর্থাৎ আমার সিংহভাগ সমস্যা কিন্তু মানে দমন হয়ে গেল। এইবার এন্ডোমেট্রিওসিস এমন একটা জিনিস যেটা শুধু যে ইউট্রাস বা টিউব আর ওভারিকে এফেক্ট করছে তা তো নয়। এবার যাদের ব্ল্যাডার এন্ডোমেট্রিওসিস আছে, রেকটাল এন্ডোমেট্রিওসিস আছে, তাদের কিন্তু কষ্টটা ডেফিনেটলি অনেক কমে যায়, কিন্তু হয়তো 0 হয়ে যায় না, সময়ের সাথে আস্তে আস্তে কমতে শুরু করে। কিন্তু আমার 2 মাস হলো মেনস্ট্রুয়েশন বন্ধ, আমার কাল থেকে ব্ল্যাডার এন্ডোমেট্রিওসিস নিয়ে কোনো সমস্যা নেই, এত তাড়াতাড়ি পিকচারটা আসবে না, সময় লাগবে। এন্ডোমেট্রিওসিসের ওষুধ হিসেবে যেগুলো পিরিয়ডসের সংক্রান্ত পেন কিলার টাইপের ট্যাবলেটস, একটা লেভেল অফ এন্ডোমেট্রিওসিসে ব্যথার ওষুধ খেলে পেশেন্ট ভালো থাকে। আস্তে আস্তে লেভেলটা ওঠে যতক্ষণ যে হরমোনাল ওষুধ না খেলে ব্যথা কমছে না। তারপরে একটা লেভেল আসবে যে পিরিয়ড হলেই এত ব্যথা যে ওষুধ দিয়ে পিরিয়ডসটা বন্ধ রাখো। তারপরে একটা কষ্টের দিক থেকে যেটা থাকে যে আগে যে ব্যথাটা শুধু পিরিয়ডসের সময় হতো, সেই ব্যথা সারা মাস হচ্ছে, নো পেন ফ্রি ইন্টারভেল, অলওয়েজ ব্যথা। পিরিয়ডসের সময় ভীষণ মানে বাবা গো মাগো ব্যথা,
সারা সময় ব্যথা, মানে বেচারির মানে নর্মাল দৈনন্দিন লাইফস্টাইলটাই শেষ হয়ে যায়। সে কোনো ঘরোয়া কাজ, আনন্দ, সুখ দুঃখ কোনোটার মধ্যে সে হাসি মুখে পার্টিসিপেট করতে পারে না, এবং তার সঙ্গে এসে জোরে হচ্ছে ইনফার্টিলিটি, বাচ্চা আসছে না। 5 বছর 6 বছর বিয়ে হয়ে গেল, কারুর 10 বছর, কারুর 2 বছর, কারুর 16 বছর, প্রেগনেন্সি আসছে না। সুতরাং এই সেট অফ পেশেন্টস হচ্ছে যাদের ইনফার্টিলিটি নিয়ে প্রেজেন্ট করে, তাদের সমস্যার সমাধান করানোর চেষ্টা হচ্ছে প্রেগনেন্সি। আর যাদের আইদার একটা বাচ্চার পরে এন্ডোমেট্রিওসিসের প্রকোপ এসছে, অথবা যারা এখনো সেই অর্থে আনম্যারিড, প্রেগনেন্সির ব্যাপারটা তাদের লাইফে এখনো আসেনি, তাদের ব্যথা কমানো, কোয়ালিটি অফ লাইফটাকে ইমপ্রুভ করাটাই হচ্ছে চিকিৎসার গোল। ওষুধ দিয়ে আমরা যখন পিরিয়ডসটা বন্ধ রাখি, তখন কিন্তু একটা জিনিস জেনে রাখো, যে পিরিয়ডস তখন শরীরে তৈরি হচ্ছে অথচ বেরোতে পারছে না ওষুধের জন্যে, তা কিন্তু সিচুয়েশনটা নয়। ওষুধের মাধ্যমে হরমোনাল এনভায়রনমেন্টটাই তোমার শরীরে এমন তৈরি করা আছে যে মেনস্ট্রুয়াল ব্লাডটা প্রোডাকশন হচ্ছে না। এমন নয় যে প্রোডাকশন হচ্ছে কিন্তু বেরোতে পারছে না, যে আমার শরীরে কিছু ক্ষতি হয়ে যাবে, যে আমার ব্লাডটা যাচ্ছে কোথায়। একটা খুব মানে কমন কনসেপ্ট যেটা চলে, যেটা আমি ফেস করি এবং আমার মানে বেসিক্যালি খুব ইরিটেটিং লাগে, যে এই মেনস্ট্রুয়াল ব্লাডটাকে না বদ রক্ত বলে একটা নোমেনক্লেচার করা, যে না ম্যাডাম যদি বদ রক্তটা শরীর থেকে না বেরোয় তাহলে কি ক্ষতি হবে? তাহলে কখনো কি আমরা ভেবে দেখেছি যে পুরুষ মানুষদের কি কোনো বদ রক্ত বলে রক্ত হয় না? মানে মেয়েরা তো এতটাও বদ নয় যে তাদের রক্তর মধ্যে একটা পোর্শন বদ, একটা রক্ত ভালো, আর পুরুষ মানুষদের সব রক্তটা ভীষণ ভালো, কোনোটাই বদ নয়। সুতরাং ইট কামস থ্রু দ্য ইউট্রাস, এর মধ্যে এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ডস আছে, ভ্যাজাইনা আছে, তার মানে এটা কিন্তু বদ নয়, এটা তোমার ততটাই শরীরের রক্ত যেটা তোমার হার্টে বা ব্রেনে বা লাংসে চলছে। সুতরাং ডোন্ট অ্যাকসেপ্ট দিয়ে এটা আমার বদ রক্ত, আমার বেরোলো না কেন। ওষুধ দিয়ে পিরিয়ডসটাকে বন্ধ করা আছে, প্রোডাকশন হচ্ছে না, বেরোচ্ছেও না, তাতে তুমি যদি ভালো থাকো ভাই, ভালো থাকো, বি হ্যাপি উইথ ইট। ব্যথার ওষুধ নির্দ্বিধায় খাও, ব্যথার ওষুধ খেলে ক্ষতি হয় না, এবং ব্যথার ওষুধ কিন্তু অল্প ব্যথাতে খেতে শেখো। পেন থ্রেশহোল্ড বলে একটা জিনিস আছে, আমাদের ব্রেন কিন্তু জানে যে এতটা পেন হলে আমি সেটা অসহ্য মনে করব, এতটা হলে আমি বলবো ওকে ঠিক আছে আমি মেনে নিচ্ছি। সুতরাং পেন থ্রেশহোল্ড যদি ক্রস করে যায় তখন কিন্তু পেন কমতে ভীষণ সময় লাগবে। এই যে একটা তথাকথিত সমাজের ধারণা যে ব্যথার ওষুধ খেও না, ভবিষ্যতে খারাপ হবে, বাচ্চা কাচ্চা আসবে না, দিস ইজ আ মিথ। তোমার এন্ডোমেট্রিওসিসেরই হোক বা মেনস্ট্রুয়াল পেনেরই হোক, তোমার মানে প্রচন্ড ব্যথা হওয়ার আগে ওষুধ খাও, তাহলে ব্যথাটা কমে যাবে, তুমি ভালো থাকবে। একটা ব্যথার ওষুধ সারাদিনে 2 থেকে 3 বার খাওয়াতে কোথাও কোনো অপরাধ নেই, কোথাও কোনো কষ্ট নেই। সো প্লিজ মেডিকেট ইয়োরসেলফ। প্যারাসিটামল খেলেও এই জিনিসের ব্যথা কমবে, তবে এই লাইনের ফার্স্ট লাইন অফ মেডিসিন যেটা বলে সেটা হচ্ছে মেফেনেমিক অ্যাসিড। মেফেনেমিক অ্যাসিডের প্রিপারেশন কিন্তু মেনলি হেল্পফুল ফর পিরিয়ডসের রিগার্ডিং ব্যথাগুলো, মেনস্ট্রুয়াল পেনের জন্য। তুমি একবার চিকিৎসককে দেখাও, পারলে 3 মাস 6 মাস পরে দেখো, এর জন্য তো মাসে মাসে যেতে হবে না, কোনো প্রয়োজনই নেই। তুমি নিজের তোমার শরীরের ইভ্যালুয়েশনটা করো, সেই মতন সেই ছকে চলো। কেন, মেনস্ট্রুয়েশনটা তো ছকের ব্যাপার, সুতরাং চিকিৎসাটাও তো ছকের ব্যাপার। এমন তো নয় যে এই মাসে রাম হবে ওই মাসে শাম হবে, তা তো নয়। তাহলে সেটা ঠিক করে চললেই ভালো থাকা যায় কিছুটা। অসংখ্য ধন্যবাদ ডক্টর সুচেতা মুখোপাধ্যায়কে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমার আরো মেডিকেল পরামর্শ নিতে দেখতে থাকুন মেডিটিপস। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি, কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো আরেকজনের উপকারে আসতে পারে। আর হ্যাঁ, যারা মেডিটিপস এই মেডিকেল রিলেটেড চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন পেয়ে যান আপনারা।